পাহাড়চূড়ায় স্রোতস্বিনী, সাবিহা ঐশী। পর্ব 11। লাইনটা বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে অস্পষ্ট অস্ফুটে আর্তনাদের শব্দ কর্ণকুহরে প্রবেশ করে আরহামের হৃদয়ের অভ্যন্তরে ধক করে উঠল তার। চোখজোড়ায় নিদারুণ ব্যাকুলতা, অসহায়ত্ব। ঠিক সে মুহূর্তেই দ্বিতীয় টেলিফোনটা তারস্বরে বাজল। সে অনুভব করল ফ্লোর থেকে ওঠার একরত্তি শক্তি তার শক্তপোক্ত দৃঢ় শরীরে অবশিষ্ট নেই। কানে ধরা ফোনটা সশব্দে নিচে গড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। সাথে সাথে একটা চাপা যন্ত্রণা, অস্থিরতা সমগ্র চেতনায় বিষের মতো ছড়িয়ে পড়ল। চোখের সামনে ভেসে উঠল জলজলে দৃষ্টির নরম মাটির আদলের ন্যায় মুখটি। আরহাম দিশেহারা চোখমুখে দুহাতে প্রবল আক্রোশে মাথার চুলগুলো চেপে ধরল। দুনিয়ার কোনো ব্যস্ততা তাকে স্পর্শ করতে পারছে না। 2 নম্বর টেলিফোনটি বাজতে বাজতে নীরব হয়ে ওঠার পর মুহূর্তে তার কোলের উপর পড়ে থাকা ওয়্যারলেস যন্ত্রটি বিগবিগ ধ্বনি সরব হয়ে ওঠে। আরহাম বন্ধ চোখজোড়া খুলল না। রোবটের ন্যায় ওয়্যারলেস কানের কাছে নিল। ক্যাপ্টেন আরহাম তাওসিফ, আর্জেন্ট কল 36 নম্বর কেবিন। যান্ত্রিক কণ্ঠটি প্রায় 1 মিনিট ধরে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে থামে। খট করে যন্ত্রটি থেমে যায়। তার চেতনা সজাগ হল। ইমার্জেন্সি, বের হতে হবে। আরহাম তড়িৎ উঠে দাঁড়ায়। তার শ্বাস ক্রমান্বয়ে ভারী হয়ে আসছে। দ্রুতপায় বাইরের উদ্দেশ্য এগোলো। তার পরনে এখনও সিভিল ড্রেস। মাঝরাতের গুমোটতার লেশমাত্র চারদিকে নেই। লিফটে এলোমেলো পদক্ষেপে পা বাড়ায়। সে কি করছে বা করবে সর্বদা বিদ্যুৎ গতিতে চলা মস্তিষ্ক ঠিক ঠাহর করতে পারছে না। গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট থামলে এক প্রকার ছুটে বেরোয় সে। হাতের যন্ত্রটি কানের কাছে নিল। রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ তরফদারের গলা। হোয়াট হ্যাপেন্ড ক্যাপ্টেন, আই কান্ট বিলিভ দ্যাট এই গুরুত্বপূর্ণ সময়ে আপনি নির্দিষ্ট কেবিনে অনুপস্থিত। লজ্জাজনক, আপনার মতো একজন দায়িত্ববান মানুষের থেকে এটা আশা করা অবিশ্বাস্য। ইউ হ্যাভ টু গো দেয়ার রাইট নাও। অফিসার্স বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছা মাত্রই রিয়ার অ্যাডমিরালের কণ্ঠস্বর থামে। সে কঠোর নির্দেশ ওপাশের যুবকটিকে স্পর্শ করতে পারল কিনা তার বোধগম্য হল না। পরবর্তী কথাগুলো তিনি বললেন অত্যন্ত তপ্ত স্বরে। দূরের কেবিন থেকে পুরনো ভোতা শব্দগুলো আবারও কানের কাছে বেজে ওঠে। লম্বাটে দেহসৌষ্ঠব্যের যুবকটির অস্বাভাবিক দ্রুত পদশব্দে মনিটরিং প্যানেলের করিডোর কম্পিত হয়। কারো মনোযোগ নেই তার অপরিসীম অস্থিরতার ওপর। আরহাম নিজের চেতনা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে। নিজের মাঝে নেই সে। ক্রমাগত কানের কাছে ডাক্তারের স্পষ্ট বিবৃতি, একটা নির্মোহ নিষ্পৃহ মেয়ের বোকা কণ্ঠের প্রশ্নের সাজানো পসরা আর বুকের দ্রিমদ্রিম শব্দ অনুভব করতে পারছে সে। আর কিচ্ছু না, কিচ্ছু না। অ্যাডমিরাল আরাফাত রহমানের মুখ অস্বাভাবিক গম্ভীর। তার ভাবভঙ্গি দেখে নিঃসন্দেহে আন্দাজ করা যায় প্রচণ্ড ক্ষেপে আছেন তিনি। জেসমিন রহমান স্বামীর দিকে বিরক্ত মুখে কততম বারের মতো যেন তাকালেন। তার চোখ রীতিমতো নিদ্রার পরশের জন্য জ্বলছে। মাথায় অজস্র দুশ্চিন্তা। এবার নীরব থাকতে পারলেন না তিনি। উঠে দাঁড়ালেন সশব্দে। আচমকা পাশে ধরাম ধরাম আওয়াজ পেয়ে আরাফাত রহমান ভ্রুযুগল কুঞ্চিত করে তাকান। নাটক দেখতে দেখতে অভ্যস্ত এবং অতিষ্ঠ আমি এই মধ্যরাতে দামড়া ছেলের পানে ঘুম নষ্ট করে বসে থাকতে পারবো না, যাচ্ছি। আরাফাত রহমান চুপচাপ রইলেন। স্ত্রীর মেজাজ চটানোর ইচ্ছে হল না তার। জেসমিন রহমান ততক্ষণে ফ্লোরে ধপধপ শব্দ তুলে শয়নকক্ষের দিকে এগিয়ে গেছেন। তোমার আশকারায় এত বড় কলিজা হয়েছে সেটা বিশ্বাস করো তো। মান সম্মান তো ডুবিয়ে কোন তলদেশে পাঠিয়েছে। আমার দোষ জেনে বুঝে মোস্তফার আদরের মেয়েটাকে এই সাইকোর হাতে তুলে দিয়েছি। জেসমিন রহমান ড্রয়িং রুম থেকে স্বামীর গলার আওয়াজের পুরোটুকু শুনলেন। জবাব দিলেন না। তিনি খুব ভালো করে জানেন এখন তিনি জবাব দিলে রগজটা স্বামীর আরও তপ্ত বাক্য শুনতে হবে। মন মেজাজের বেহাল দশায় সেটুকু শোনার মতো ধৈর্য শরীরে অবশিষ্ট নেই। শব্দ হলো গেইট খোলার। গাড়ির হিসহিস আওয়াজ পাওয়া যায়। আরাফাত রহমান বিচলিত না হয়ে ঠিক পূর্বের ন্যায় সিঙ্গেল সোফার ওপর সামনে দৃষ্টি নিবন্ধ রেখে বসে রইলেন। গত হলো কয়েক মিনিট। গটগট শব্দে পদধ্বনি ভেসে আসে। আস্তে করে ড্রয়িং রুমে প্রবেশের দরজা খুলে গেল। মাথাটা তার সেদিকেই নিবন্ধ করা। শান্ত মুখে তার ছেলে এগিয়ে আসছেন। বুকের ওপরের বোতাম দুটো খোলা। চুল উস্কো খুস্কো। দ্রুতপায় ভেতরে আসতেই সোফায় বসে থাকা পিতার জহুরি দৃষ্টিতে থেমে গেল সে। দুজনের চোখ একে অপরের ওপর নিবন্ধ। রা শব্দ নেই। নীরবতা ভেঙ্গে দায়সারা কণ্ঠটি বেজে উঠল এবার। বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে। ডিলের জন্য যে ক্লায়েন্টের সঙ্গে মিট আপ করলাম তারাও সেই পথেই যাচ্ছিল। তাই শর্ট টাইমে অত কিছু ভাবার স্পেস পাইনি। বিয়ে করা বউ বাসায় নিয়ে ফিরবে ডায়লগটা হিরোর মতো দিয়ে যখন মেয়েটাকে তুলে নিয়ে এলে তখন বউকে সঙ্গে নিয়েই যেতে লং ড্রাইভ হতো একটা, কি বলো? ইনান প্রমোদ গুনল। নিশ্চিত সে আরাফাত রহমান প্রচণ্ড রাগান্বিত। মনেমনে কথাগুলো গুছিয়ে নিতেই তার কণ্ঠ পুনরায় বেজে উঠল। কি মনে করো নিজেকে? মেয়েটা মোস্তফার কানে যদি এই কথা দেয় যে তাকে রেখে তুমি বেরিয়ে গেছো এই রাতেই মান সম্মান থাকবে কিছু? মাথায় কি সেসব বোঝার মতো ব্রেইন হয়েছে? চিন্তার কারণ নেই, রাত শেষ হয়নি এখনো।
ভিন্ন দিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া জবাবে আরাফাত রহমান হতভম্ব হলেন। তার মাথা যেন ক্রমান্বয়ে আরো গরম হয়ে উঠেছে। রাগিও না আমায় বাবা, ভোরে ডিউটিতে ফিরব, তোমার কাজকর্মে বাড়ির অন্যদের কি অবস্থা হয় সেটা তো আর জানো না। তাই দুশ্চিন্তাও নেই। তার শেষ কথায় কিছুটা তাচ্ছিল্যের সুর। ইনান মাথা দুলিয়ে কিছু বলার আগেই আবিষ্কার করল আরাফাত রহমান তার কক্ষের দিকে হাঁটা দিয়েছেন। একটা ছোট করে শ্বাস ফেলল। আশপাশ নিঝুম নিস্তব্ধ। মনে একটা আশঙ্কা ফুটে উঠলেও সে তা উপেক্ষা করে। তরতর করে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। একটা ক্লান্তির সঙ্গে সঙ্গে অদ্ভুত প্রশান্তিতে দেহমন আন্দোলিত হচ্ছে। মেয়েটাকে তার এত কাছে, একদম নিজের করে পেয়েছে। সারা জীবনের জন্য একটা শিহরণ খেলে গেল। নব ঘুরিয়ে রুমটায় ধীর পায়ে প্রবেশ করল ইনান। মুহূর্তেই তার চোখজোড়া ছুটে গেল রুমের অভ্যন্তরে তার বেডের বা পাশে সজ্জিত সোফার ওপর। মুখটা প্রায় হা হতে গিয়েও থেমে যায়। ব্ল্যাঙ্কেট মোড়ানো মনুষ্যমূর্তি গুটিসুটি মেরে আছে। তার হাত পা দূর, মুখের আদলটাও দেখা যাচ্ছে না। দূর থেকে মনে হয় মরা মানুষকে চাপা দিয়ে রাখা হয়েছে। ইনান ডোর লক করে সামনে ফিরল। ভ্রুযুগল কুঞ্চিত। তার আগমনে মনে হল না সোফায় কম্বল মুড়ে থাকা মানবীটির মনে কোনো ভাব সঞ্চার হয়েছে। ধীর পদক্ষেপে ইনান ঠিক তার মাথার কাছটায় গিয়ে দাঁড়ায়। চোখজোড়া তীক্ষ্ণ করে ডান হাতটা বাড়িয়ে মানবীটির মুখ আন্দাজ করে ধীরে ধীরে আপাদমস্তক মুড়িয়ে রাখা ব্ল্যাঙ্কেটটা সরানোর জন্য হ্যাঁচকা টান দেয় এবং পরক্ষণেই আশ্চর্য হয়ে লক্ষ্য করল ব্ল্যাঙ্কেট সরে গিয়ে মেয়েটির অবয়ব প্রস্ফুটিত হয়ে পড়েছে তার সামনে। ইলোরা ঘুমন্ত। ছোট ছোট লালচে চুলগুলো ফর্সা মুখের ওপরে চোখের পাপড়ি ঢেকে দিয়েছে। ইনান মুহূর্তের জন্য চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। তার হৃদস্পন্দন দ্রুতগতি হচ্ছে। দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে সোফার সম্মুখে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। তার কনুইটা গিয়ে ইলোরার মাথার পাশে থেকে চোখ মেলে আবিষ্কার করে ইলোরা পূর্বের ন্যায়ই আছে। তার নিঃশ্বাসের শব্দ খুব করে এসে কানে বাজে। ইনান আলতো করে সন্তপর্ণে পাতলা মুখশ্রীর মিষ্টি চেহারায় চোখ বুলায়। তীক্ষ্ণ ছোট্ট নাকটা ঘন কালো চোখের পাপড়ির ওপর এসে পড়া লালচে বাদামিতে মেশানো চুলগুলোর একাংশ সর্বশেষ ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা রক্তিম ওষ্ঠা ধরে তার চোখ এসে স্থির হয়। নিষিদ্ধ ইচ্ছারা দলামোচা পাকিয়ে হৃদয় থেকে সমূলে উদ্গীরণ হতে চায়। ঠিক চূড়ান্ত সময়ে পরিলক্ষিত হয় তরুণীটির চোখের পাপড়ি কাঁপছে। সজাগ হলো ইনান। ইলোরার চোখজোড়া খুলে গেল তৎক্ষণাৎ। বার কয়েক পলক ফেলল সামনে তাকিয়ে। তারপর সামনের যুবকটিকে আশ্চর্য করে দিয়ে দুহাত বাড়িয়ে দিল সে। ইনান বিস্ময়বিভূত হয়ে লক্ষ্য করল তার গলাটা ইলোরার দুহাতের মধ্যে। সে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। চোখ দুটো পুনরায় বোঝা। অসভ্য, অসভ্য, তুমি খুব অসভ্য। চোখ খুললেও তুমি, চোখ বুজলেও তুমি হাজির হও ইনান কেন? বলো। ঘুম জড়ানো গলার আধো বুলিগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই ইনানের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে কিংকর্তব্যবিমূঢ়, মাত্র কানে এসে বাজা কণ্ঠস্বর তার সম্পূর্ণ অচেনা। সে কি সজ্ঞানে শুনছে, অথবা মেয়েটি কি সজ্ঞানে উচ্চারণ করছে শব্দগুলো? ধীরে ধীরে ইলোরার চোখজোড়া বোঝা দেখে কিছুটা আশ্বস্ত হল। পরক্ষণেই ঘনিষ্ঠভাবে সামনে থাকা মানবীটির উন্মুক্ত গালে মুখটা বাড়িয়ে সে টপ করে একটা চুমু খেল। কারণ আমি তোমার জামাই, লাল চুলের মেয়ে। লাইনটি বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে শোনা গেল বিপ বিপ ধরনের জরুরি সংকেতমূলক শব্দ। ঠিক তারপরেই কলটি খট করে কেটে গেল। গায়ের ওপর সাদাশুভ্র চাদরটির একাংশ ভিজে উঠেছে। গালে চোখের কোণায় গরম অশ্রুর সরব অস্তিত্ব তখনও বিদ্যমান। অস্ফুটে একটা আর্তনাদ করল সে। স্মৃতির অতলে হারিয়ে গিয়েছিল এতক্ষণ সে। বুকটা কাঁপছে। বাইরের দিকে তাকানোর চেষ্টা করে। ভোরের অকৃত্রিম আলোকছটাবদ্ধ এই হসপিটাল কক্ষ থেকে অনুভব না করা গেলেও স্পষ্টত কোলাহলে মন সজাগ হয়। পাশে আঠার মতো লেগে থাকা জুথিকা বেগম ওয়াশরুমের দিকে গেছেন। সামনে দাঁড়িয়ে থাকা নার্স এতক্ষণ ধরে রাখা তার হাতটা ছেড়ে দিল। ফাইলে খচখচ করে কিছু লিখছে। আর চোখে নার্সটা তার সামনের বেডে শয়নরত নরম মুখের তরুণীটির দিকে তাকায়। নিষ্পৃহ মুখখানা দেখে ভারী মায়া হয় তার। ম্যাম প্লিজ টেন্সড হবেন না, আপনি ব্রেইনে অযথা চাপ দিচ্ছেন। দুশ্চিন্তা ঝেড়ে ফ্রেশ হন। একটু পরই বাসায় ফিরতে পারবেন। নৌরিন এত মিষ্টি স্বরে বলে ওঠা কথার পানে অধীর হয়ে নার্সটির দিকে তাকালো। তার চোখ মুখে কিছুটা কৌতূহল। এত তাড়াতাড়ি সিস্টার? অবশ্যই এখানে থাকার মতো এত গুরুতর রোগে আক্রান্ত নন আপনি ম্যাম। প্লিজ বি ইজি। তরতর করে জবাব দেওয়া নার্সটির দিকে সে এবার সকৌতুকে তাকায়। তৎক্ষণাৎ ধীরকণ্ঠে শুধায়, উনারা আপনাকে এটা বলতে বলে দিয়েছেন না? নার্সটির চোখমুখ এবার কিছুটা অপ্রস্তুত ভাব ফুটে ওঠে। হাতের ফাইলে প্রয়োজনীয় নোটটুকে নিয়ে সে জবাবের অপেক্ষায় থাকা তরুণীটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। নো ম্যাম, আপনি শুধু ভাবুন আপনি সুস্থ, দয়া করে অনর্থক চিন্তাভাবনা মাথায় আনবেন না, ডক্টর কিছুক্ষণ আগেও বলেছেন। নৌরিন মুখটা নামিয়ে অন্যদিকে ফেরায়। নার্সটার অমায়িক কথায় সে মনেমনে হেসে ওঠে। এত লুকোচুরি করা হচ্ছে কেন? ভাবনার সুতোয় টান ফেলে কিছু একটা বলার জন্য ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করে। ঠিক সে মুহূর্তেই কেবিনরুমের দরজা নড়ে ওঠে।
একে একে ভেতরে প্রবেশ করল জেরিন শুভা। তাদের এগিয়ে আসার গতি অস্থির প্রকৃতির। নওরিন এমন শব্দে চমকে তাদের পানে চায়। ত্রস্ত পায় ঠিক প্রিয় সখীর সম্মুখে এসে দাঁড়ালো তারা। জেরিন অস্বাভাবিকভাবে পাশে এসেই বেডে অবলীলায় পড়ে থাকা হাতটা জড়িয়ে ধরল। দোস্ত, তুই হসপিটালে এভাবে চিৎপটাং হয়ে পড়ে আছিস? আশ্চর্য। শুভা ওকে টেনে তোলো। মানতে পারছি না আমি। শুভা তার সম্মুখের ফাঁকা জায়গাটায় ধপ করে বসে পড়েছে। তার চোখ গড়িয়ে অশ্রুর চিকন একটা ধারা বেরিয়ে পড়েছে। জেরিনের জবাবটা দেওয়ার আগেই সে পুনরায় ব্যস্ত ভঙ্গিতে বলতে শুরু করে। স্ট্যাচু হয়ে আছিস কেন? আরে ভাই, তোর নিউমোনিয়া হয়েছে, কাঁদছিস নাকি? এই হ্যালো। ফ্যালফ্যাল করে নীরবে তাকিয়ে থাকা বান্ধবীদের উদ্দেশ্যে নওরিনের ঠোঁটজোড়া এবার কিঞ্চিত নড়ে ওঠে। কিছু বলতে উদ্যত হয় সে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। যেন সামনের দুজনের চেহারা দৃষ্টিগোচর হতেই একের পর এক ফ্ল্যাশব্যাক মাথায় ঘুরপাক খাচ্ছে। অস্ফুট স্বরে আওড়ালো, জেরিন শুভা। তার মুখনিসৃত বাক্যে মুহূর্তেই দুজনের চঞ্চলতা উপচে পড়ে। জেরিন চোখ দুটো ছলছল করে হুড়মুড় করে ঝাপটে ধরে সামনে নিস্তেজ দেহের মানবীটিকে। শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখা সম্ভবপর হয়ে উঠল না, হাউমাউ করে কাঁদছে সে। শুভা এই দৃশ্যে অস্থির হয়ে উঠল। ঠোঁট চেপে কান্না সংবরণ করে নিজেও নওরিনের হাতটি নিজের কাছে টেনে নিল। নওরিন আচমকা দুজনের এমন আচরণে হতভম্ব হয়। তার গাল থেকে তখনও কিছুক্ষণ আগের অশ্রুর রেশ যায়নি। পাথর মুখ করে শক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে রইল সে। কান্না থামা প্লিজ। কেন কাঁদছিস সবাই, ইডিয়ট? ধীর গলার প্রত্যুত্তরে জেরিন বেশ কিছুক্ষণ পর মাথা তুলল। শুভা তৎক্ষণাৎ প্রশ্ন ছড়ে, ভাইয়ার সঙ্গে কথা হয়েছে? নওরিনের চোখ মুহূর্তেই গিয়ে বিদ্ধ হয় শুভার দৃষ্টিতে। তার চোখ মুখে বিব্রত ভাব। দুই সখীর দিকে পুনরায় একবার তাকিয়ে দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে আনে। পরক্ষণেই ধীরে ধীরে মাথা উপরনিচ করল। কথা বল, কেঁদেছিস কেন? জেরিনের প্রশ্নের মুখে তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় নওরিন। তুই কাঁদলি কেন? সিক্রেট বাসায় ফিরে বলবো। বাসায় ফিরবি না? আরেকটা বারবিকিউ পার্টি হোক ফিরে। জেরিনের গলার তারল্যতা দেখে নওরিন কিছু সময়ের জন্য চুপ থাকে। তার দৃষ্টি বিভ্রান্ত। কিছু একটা ভাবছে সে। শুভা জেরিনের চোখে একবার চোখ রেখে পুনরায় সামনে তাকায়। ভাবে স্পষ্ট তারা ধীরে ধীরে অস্থির হয়ে উঠেছে। শুভা, রেজাল্ট কবে দিচ্ছে? তোদের চান্স হয়ে গেছে তাই তো? তারা নীরবে আরেকবার মুখ চাওয়াচাওয়ি করে। উপরের দিকে চোখ মেলে থাকা নওরিনের দৃষ্টিগোচর হয় না তা। উত্তরের অপেক্ষায় সে। এসব ব্যাপার টেনে আনছিস কেন? ওসব পড়ালেখা বাদ, জীবনটাই তো কয়দিন। স্বাদ মিটিয়ে যদি মনের সব ইচ্ছে পূরণই না করতে পারি, পড়ালেখা করে? তার কথা মুখে থাকাবস্থায় লক্ষ্য করল চেপে রাখা হাতটা নড়ছে। নওরিন হাসছে। খুব ছোট মাপা হাসি। তবে তার চিকন সাদা দাঁতগুলো কিঞ্চিত বের হয়ে আছে। মায়াপূর্ণ মুখটা দেখে চোখ ফেরানো দেয়। জেরিন তার হাসির পানে চেয়ে তৎক্ষণাৎ শুধায়, আরহাম ভাইয়ার কত কষ্ট হয় জানিস নওরিন? তোকে ছেড়ে কিভাবে থাকে? ছেলে হলে ঠিক তোকেই আগে বিয়ে করে নিতাম। শুভা খানিকটা হাসল। নওরিন গোল গোল করে তাদের দুজনের মুখপানে চোখ ঘুরিয়ে নিয়ে আসে। তার মুখ শান্ত স্বাভাবিক। কষ্ট হয় না তার মনে? কোনো কষ্ট থাকতে পারে না কারো জন্য তোর মতো এত বরফ গলা নদীর মতো তার হৃদয় না জেরি, সে নিজেই পুরোটা বরফ। তুই সেই বরফ গলানো আগুন। উহু, আমি হলাম সেই বরফের চারপাশে ভেসে বেড়ানো ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ ঢেউয়ের সমষ্টি। এই সমষ্টিকে এক কথায় কি বলে জানিস? জেরিন ভ্রুযুগল কুঞ্চিত করে আছে। শুভা তড়িৎ মাথা নাড়ায়, যার অর্থ সে জানে না। উহু, জানি না। বল। এই ঢেউয়ের নাম স্রোতস্বিনী। কিন্তু মজার ব্যাপার হলো বরফের চারপাশে আষ্টেপৃষ্ঠে ভেসে থাকা এই স্রোতস্বিনী কখনো আটলান্টিকের অতলে ভাসা কঠিন বরফকে গলাতে পারেনি। যদি পারত তবে টাইটানিক ডুবত না, বুঝেছিস? মিহি কণ্ঠের আধো আধো প্রত্যুত্তরে শুভা বিজ্ঞের মতো মাথা নাড়ায়। জেরিনের মুখটা উজ্জ্বল। মেয়েটির আচানক চঞ্চলতায় দারুণ প্রফুল্লিত সে। গলার কাছে জড়ো হওয়া কান্না মুখ ফুঁড়ে বের হয় না। গল্পটা আরও কিছুক্ষণ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে নওরিনের নরম মুখপানে চেয়ে শুধায়, টাইটানিক ডুবেছে? একদিন দেখবি বরফটাও গলে স্রোতস্বিনীতে ডুবেছে। তৎক্ষণাৎ করা প্রত্যুত্তরের পিঠে নওরিন কিছু বলতে চেয়েও থেমে গেল। জেরিনের খেয়ালের বশে দেওয়া জবাব শুনে কিছুক্ষণের জন্য থমকাল। মাথা আবারও কেমন ফাঁকা ফাঁকা লাগে ভাবতে গিয়ে। ধীরে ধীরে বেডের সামনে বসা দু সখীর দিকে তাকায়। ডোবার আগে যদি তা বাষ্প হয়ে উড়ে যায়? অর্থহীন অসম আলাপে মাতিয়ে রাখার নিদারুণ প্রচেষ্টায় পাথর চেপে বসা তারা সে কথার গভীরতা উদ্ঘাটন করতে না পারলেও বাস্তবিক তরুণীটির চোখের শূন্যতা বুঝতে পারল। তৎক্ষণাৎ বা দিকে বসে থাকা শুভা ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, হসপিটাল বেডে শুয়ে শুয়ে দার্শনিক হতে হবে না, ভালো কথা বল। ভাবালুতায় আচ্ছন্ন চোখমুখ অপরিবর্তিত রেখেই নওরিন সহসা বলে উঠল, লুকোচুরি করছিস সবাই আমার খুব অপ্রিয়। এমন কিছুই হয়নি, সবার এত উতলা হওয়ার মতো উত্তর দিবি? জলজলে চোখের পানে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল জেরিন।
মনে পড়ে গেল পেছনে সবিতা বেগমের করা নিষেধসহ ডাক্তারের প্রয়োজনীয় নির্দেশনা। সুচতুর মেয়েটির থেকে আদৌ এতবড় সত্য লুকিয়ে রাখা যাবে কিনা সন্দিহান সে। নিজেকে সামলে নেওয়ার প্রবল প্রচেষ্টা চালায়। কণ্ঠ কাঁপে। এতবড় বিভৎস মরণব্যাধি প্রাণপ্রিয় একমাত্র বান্ধবীর শরীরে বাসা বেঁধেছে এ কথা কর্ণগোচর হলে কিভাবে স্বাভাবিক থাকবে? স্বাভাবিকতার সংজ্ঞা তাদের ভাণ্ডারে নেই। তাদের নীরব এই আলাপচারিতায় পেছনের কয়েকটি পদশব্দ ব্যাঘাত ঘটায়। সেদিকে খেয়াল করে পেছনে ফিরতেই একটা তারস্বরের আর্তনাদ কানে বাজে তাদের। চমকে ওঠে প্রায় কোলের কাছে শোয়াবস্থায় থাকা মেয়েটির খিচে ওঠা মুখাবয়বের দিকে তাকালো। কি হয়েছে? এদিকে তাকা, নওরিন। শুভা ভয়ে তার হাত দুটো চেপে ধরে রাখা অবস্থায় মৃদু চিৎকার দেয়। কি হলো? কি? এটা সিস্টার, প্লিজ এদিকে আসবেন। ছাদের চাবিটা সাধারণত যুথিকা বেগম নিজের কক্ষেই রাখেন। রিয়ানের হুটহাট ছাদে গিয়ে খেলাধুলার অভ্যাস থামানোর জন্য এক প্রকার চাবিটা লুকিয়েই রেখেছেন তিনি। ছেলেটাকে দেখা যাচ্ছে না। প্রাইভেট থেকে এখনো ফেরেনি। বাসার অভ্যন্তরে শব্দ নেই। নীরব নিঝুম। কোথাও যেন হাহাকার করে উঠছে। কোনো কিছুতে তাল নেই, লয় নেই। নিত্যদিনের কোলাহল হাসির সুর বাজছে না, অথচ সেই হাসি সুরের অধিকারী প্রত্যেকের অস্তিত্ব আছে, তবে কোনো এক বিশেষ কারণ তাদের স্থবির করে দিয়েছে। বাইরে থেকে দরজা ভিড়িয়ে দেওয়ার অদ্ভুত শব্দ হয়। খুব ধীরে। যেন খুব সন্তর্পণে দরজাটা লাগিয়ে চলে যাওয়া হচ্ছে ভেতরের মানুষের অগোচরে। সেভাবেই নিঃশব্দে যুথিকা বেগম মেয়ের রুম থেকে বেরিয়ে বাইরের দিকে হাঁটা দেন। একটু লক্ষ্য করলেই আবিষ্কার করা যায় তার চোখে শুকিয়ে যাওয়া অশ্রুর রেশ। পেছনে বেঘোরে ঘুমাচ্ছে নওরিন। বিরতিহীনভাবে মিনিট 10 বমি করার দরুন দুর্বল ফিনফিনে শরীরটা নেতিয়ে পড়েছে। গত 3 রাতের অজস্র দুশ্চিন্তায় নিদ্রাহীন রাতে যুথিকা বেগমের চোখের নিচে কালসিটে দাগ স্পষ্ট। তোফাইল তালুকদারের শরীর সংকটাপন্ন। মেয়ের মুখোমুখি খুব একটা হচ্ছেন না তিনি। বারে বারে এসে একবার রুমের বাইরে থেকে ভেতরে চোখ বুলিয়ে যাচ্ছেন। তিনি নিম্নস্বরে সবিতা বেগমের সঙ্গে টেলিফোনে কথা বলা অবস্থায় বাইরের ফটকে চলে এলেন। ওপাশের প্রৌঢ়ার অস্থিরতা তিনি বুঝতে পারছেন। সবিতা বেগম যতটুকু নিজেকে সামলিয়ে কথা বলা যায় ততটুকু শব্দ উচ্চারণ করছেন। অল্প সময়ের ব্যবধানে মেয়ে সন্তানহীন তিনি নিজ পুত্রবধূকে পেয়ে যতটুকু উচ্ছল হয়ে উঠেছিলেন ঠিক তার চেয়ে বেশি নিস্তব্ধ তিনি। যুথিকা বেগম এ যাত্রায় একটা ছোট দীর্ঘশ্বাস গোপন করে শুধালেন। অসম্ভব, আরহামের ওখানে পাঠালে সব আরও ওলটপালট হবে। ট্রিটমেন্টটা চলুক এখান থেকে। ওকে ছাড়া আমার হৃদয় মানবে না সবিতা। ও আসলে আটকাতে পারবো না আমি। গতরাত থেকে ফোনটা একদম সুইচড অফ। সারা রাত ঘুমাইনি আমি ওদের চিন্তায়। ছেলেটা ভালো নেই যুথি। ভালো থাকার মতো কোনো ঘটনা না এটা। যুথিকা বেগম ছলছল নয়নে আরেকটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আল্লাহ খুব দ্রুত সব ঠিক করে দিবেন ইনশা আল্লাহ। সহি সালামতে আরহামের মিশন শেষ হোক। নওরিন সেরে উঠুক। আমার বুকটা সারাদিন খালি লাগে, এই অবস্থা আমি আর দেখতে পারছি না। সবিতা বেগম ফোনের ওপাশে পরম আশায় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। সান্ত্বনাটুকু শুনিয়ে নীরবতা ছেড়ে প্রশ্ন করেন। ডক্টর এসেছিল? ইমপ্রুভও হচ্ছে একটু? খাওয়া দাওয়ায় ভালো করে নজর দে। দিচ্ছি, জোর করতে নিষেধ করেছেন। মেন্টালি প্রেশার সৃষ্টি করা যাবে না। আমার মেয়েটা আগের মতো আর কথা বলে না সবিতা। বই ছাড়া যার এক মুহূর্ত চলত না সেই মেয়ে এখন বই দেখলে রাগে চিৎকার করে ওঠে, ছুঁড়ে মারে। সকালে রিয়ানের সাথে কান্নায় ভেঙে পড়লেন। বাকি কথাটুকু শেষ করতে পারেন না। সবিতা বেগম কয়েক মুহূর্ত চুপ থেকে উন্মুখ হয়ে তাকে সান্ত্বনা দেন। ভরসার বাণীতে কথা বলেন। কথা বলার ফাঁকেই হঠাৎ অদ্ভুত শব্দের অস্তিত্বে যুথিকা বেগম চমকে উঠলেন। পেছনে ফিরেছেন তিনি। ফোনের ওপাশে সবিতা বেগম কথা বলেই যাচ্ছেন। হঠাৎ তিনি চঞ্চল হয়ে দ্রুতপায়ে মেয়ের কক্ষের দিকে ছুটে গেলেন। প্রায় চোখ মুখে প্রবল উৎকণ্ঠা। ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তে তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। অস্ফুটে একটা চিৎকার করে বিছানার দিকে এগোলেন তিনি। সবিতা বেগম ওপ্রান্ত থেকে হ্যালো হ্যালো করেছেন। নওরিনের শরীর কাঁপছে। গায়ের ওপর মেলানো কমফোর্টার খামচে ধরে সে তারস্বরে চিৎকার করে ওঠে। প্রচণ্ড ব্যথায় চোখ মুখ নীল। মাথা এলানো। চোখ দুটো আলতো করে খোলা। বুকের কাছের কমফোর্টারের একাংশ ভিজে উঠেছে। হরহর করে আবারও বমি করছে সে। বমির সঙ্গে রক্তের চিকন রক্তের একটা ধারা। যুথিকা বেগম সহ্য করতে পারলেন না। চিৎকার করে উঠলেন বিকট আওয়াজে। তার হাত পাও কাঁপছে। নওরিন এ যাত্রায় প্রবল ক্লান্তিতে চোখ দুটো বুজে ফেলে। তার কানে আবছা আবছা ভাবে ভেসে আসে যুথিকা বেগমের কান্নারত গলা। টিংটিং শব্দে বেডরুমের ডেস্কের ওপরে রাখা অ্যালার্ম ঘড়ি বেজে উঠল। একনাগাড়ে বেজে ওঠা সেই শব্দে ঘণ্টা খানিক আগের গভীর ঘুমটা ভেঙে যায়। চোখ দুটো নিমেষেই খুলে গেল ইলোরার। কখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে সেই হিসেবটা মনে পড়ল না ঠিক। তবে অনুভব করল তার চোখের পাতা আবারও ঘুমে বুজে আসছে। জোর করে সজাগ হয়ে ওঠার চেষ্টা করে, আশপাশে তাকানোর চেষ্টা করে।
ডান হাতটায় ভর দিয়ে যখন বা হাতটা তুলতে যাবে তখনই সে আবিষ্কার করল সে নড়তে পারছে না। কোনো কিছু তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। শরীরে এমন বাধা অনুভব করে তোরাক করে ঘুম ছুটে গেল তার। বড় বড় চোখ মেলল। সোফায় ঘুমিয়ে পড়া তার কুশনের কাছটায় একটা ছেলের এলিয়ে দেওয়া মাথা। চমকে উঠল সে। ততক্ষণে সে মাথাটা তুলে উঠে বসেছে। তার ঠিক কোলের কাছটা ইনান হাঁটু গেড়ে বসা অবস্থায় মাথা রেখে আছে। একটা চিৎকার করতে গিয়েও শেষ পর্যন্ত থেমে গেল সে। সমস্ত চেতনা জ্যাম হয়ে গেছে তার। ধীরে ধীরে আবিষ্কার করল ছেলেটা প্রচণ্ড বেকায়দায় ঘুমাচ্ছে। মুখটা তার কনুইয়ের ওপর এলানো। ভারী শ্বাস এসে আছড়ে পড়ছে ইলোরার হাতের ওপর। পরম আবেশে বোঝা চোখ দুটোর ওপর অবাধ্যে কিছু চুল এসে পড়েছে। ইলোরার সে দৃশ্য দেখে শরীরে হঠাৎ শিরশিরে অনুভূতি হয়। কি করবে বুঝে উঠতে পারে না সে। ধীরে ধীরে আবারও মুখটার ওপর দৃষ্টি নিবন্ধ করল। ইনানের গোটা চেহারায় কি এক মায়া জড়ানো। প্রথম দেখায় প্রচণ্ড নিষ্পাপ লাগে। নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ইলোরা হঠাৎ আবিষ্কার করল ছেলেটার কপালের বাম পাশে জখম হয়ে যাওয়া ছোট একটা ক্ষত। মুহূর্তেই সে চোখ বড় বড় করে ফেলল। কোনো কিছু না ভেবেই আচমকা মুখটা এগিয়ে নিল ইনানের ঘুমন্ত মুখশ্রীর ওপর। তার চোখ মুখ অস্থির। ডান হাতটা তুলে সহসা স্পর্শ করল তার কপালের ক্ষত অংশটায়। মুখ দিয়ে একটা মৃদু আর্তনাদ বেরিয়ে আসে। চোখ মুখের ওপর উষ্ণ নিঃশ্বাস আর চাপা আর্তনাদে ইনানের সবে লেগে আসা চোখ দুটো তৎক্ষণাৎ খুলে যায়। তখনই চোখ তুলে তাকায় ওপরে। ইলোরা আচমকা এই অবস্থায় বিমূঢ় হয়ে পড়ল। নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে সে। ইনান পলকহীন চোখে মুহূর্ত কয়েক তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। পরক্ষণে কিছু বুঝে ওঠার আগেই সে ফ্লোর থেকে পা দুটো তুলে সোফার ওপরে উঠে পড়ে শটান হয়ে শুয়ে পড়েছে সে। ইলোরার ধরে রাখা হাত এখনো তার মুঠোয়। কি হচ্ছে এটা? আমি আটকে গেছি তো? নিস্তব্ধতা ফুরে উড়ে আসা ইলোরার কথায় সে বিন্দুমাত্র কর্ণপাত করল না। স্পষ্টত বুঝতে পারে তার দীর্ঘদেহের অবয়বের ওপ্রান্তে ইলোরা সোফার গায়ের সাথে লেপ্টে আছে। তার কণ্ঠে ভয়ার্ত সুর। মুহূর্ত কয়েক অতিবাহিত হল। সরো আউট, নামবো আমি। চাপা স্বরে কথাগুলো উচ্চারণ করে ইলোরা অনুভব করল তার পাশে উঠে শুয়ে পড়া যুবকটির মধ্যে কোনো প্রকার হেলদোল নেই। তার চোখজোড়া পূর্বের ন্যায় বোঝা। হোয়াট এভার কানে শোনে না নাকি আশ্চর্য? একটা মেয়ের কাছে এসে এমন। মুখে লেগে থাকা বাকি কথাটুকু সম্পূর্ণ হল না। আচমকা একটা লম্বা শক্ত হাত এসে তাকে হ্যাঁচকা টানে একদম নিজের দিকে নিয়ে আসে। বিস্ময়াভিভূত হয়ে লক্ষ্য করল সশব্দে ইনানের বুকের ওপর এসে পড়েছে তার গোটা দেহ। তার ঠোঁটের ওপর ইনানের আঙ্গুল। এই স্টপ বউ। হিসহিসিয়ে শুধানো সেই সম্বোধনে ইলোরা ভয়ানকভাবে কেঁপে ওঠে। তার বিস্ফোরিত চোখে কোনো ভাষা নেই। চিৎকার করার জন্য গলায় এতটুকুও শব্দের অস্তিত্ব পেল না। ইনানের দুহাতে তার চিকন কোমরটা জড়ানো। মুখটা তোলার চেষ্টা করতেই তার মাথাটার সঙ্গে ছেলেটির উঁচু চোয়াল এসে ঠেকে। বউ? লাল বউ? ইলোরা বিস্ময়ভিভূত হয়ে অনুভব করল তার লজ্জা লাগছে। গাল দুটোয় কেমন গরম আভার অস্তিত্ব অনুভব করছে। ছটফট করতে করতেই ইনানের শক্ত গরনের হাতে ঝটকা মারল সে। তৎক্ষণাৎ কানের কাছে বিকট এক ধমক এসে বাজে। ধরফরিয়ে ওঠে ইলোরা। জামাইয়ের কোলে আদর আদর কথা শুনতে ভালো লাগছে না? থাপ্পড় দেব? ফালতু মেয়ে। কানটা ভোভো করে উঠল প্রচণ্ড শব্দের সেই ধমকে। পাথরের ন্যায় স্থির হলো ইলোরা। তার হাত পা এবার কাঁপছে। জড়িয়ে ধরো। পারবো না। আমার অর্ডার না মানলে আমিও কোনো অর্ডার মানব না, থিঙ্ক ইট ডিপলি। কানের কাছে পুরুষালী কণ্ঠস্বরটা হিসহিসিয়ে বেজে ওঠে। ইলোরা ভয়ার্ত চোখে এদিক ওদিক বার কয়েক তাকানোর চেষ্টা করে। পাপার কাছে যাব? ছাড়ো, একদম উল্টাপাল্টা কথা বলবে না, অসভ্য। আহা, পাপার কাছে যাব? পাপা কি পারি ওসব ছেলেমানুষি বাদ, আজ থেকে এখন আমার বউ, তুমি বুঝেছ? কথায় কথায় বলতে হবে ইনানের কাছে যাব ওকে। চরম সুরে বলা কথাগুলো তীব্রভাবে তার কর্ণকুহরে প্রবেশ করে। ইলোরার চিকন নাকের পাটা ফুলে ওঠে সামান্য। তার সমগ্র চেতনায় অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনেমনে ভয়াবহভাবে আটকে ওঠে। সে কি ছেলেটার বিরুদ্ধে আর পেরে উঠছে না? ভাবনার আদল থেকে পরপরই বিদ্রোহী হয়ে পড়ে তার মন। প্রবলভাবে শাসায় যার বিচ্ছেদে মৃতপ্রায় হয়েছিলি তার সান্নিধ্যে কেন এত বাহানা? তবে মস্তিষ্কের একগুয়ে জেদের কাছে মনের অংশটা নির্জীব হয়ে পড়ল। বেশ উচ্চকিত হয়েই শুধালো সে। ইরাবতী মরে গেছে? ইনান ইলোরাকে জড়িয়ে ধরা অবস্থায় হঠাৎ থমকে যায়। মাথাটা কিঞ্চিত নিচে নামিয়ে ইলোরার শক্ত দৃষ্টিতে চোখ রাখে। ও আট। বাংলা কথা কানে যায় না? ফাইয়াজ ইনানের হবু স্ত্রী মরে গেছে? ইলোরা কি এজন্যই সেই স্থান পেয়েছে? ইনান অদ্ভুতভাবে সম্মুখের তীরদৃষ্টির পানে চায়। তার মুখে থতমত ভাব। মুখাবয়ব অপরিবর্তিত রেখেই পরপর শুধালো সে। আমার হবু বউ তুমি ছিলে, আসল বউ তুমি ইলোরা। ইলোরা প্রবল আক্রোশে ফুঁসে ওঠে। তৎক্ষণাৎ ইনানের গলার কাছের শার্ট চেপে ধরে। তার চোখ জ্বলছে। এই চুপ, একদম ভণ্ডামি বাদ, আই ডোন্ট টলারেট দিস টাইপ অফ জোকস, হু আর ইউ? হ্যাঁ?
সমস্যাটা কি? এত ড্রামা কেন আমার সাথে? অষ্টমাশ্চর্য দেখলেও হয়তো সে এতটা আশ্চর্য হতো না যতটা ইলোরার কাণ্ডে হলো ইনান। তার চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মাথা খারাপ তোমার? কি ড্রামা করেছি? ইলোরা দ্বিগুণ তেতে উঠল। শার্টের কলার হাতে দৃঢ়ভাবে পেঁচিয়ে ধরে পুনরায় চিবিয়ে চিবিয়ে শুধালো। ইরাকে? ফুফুর মেয়ে? বোন হয় না সেটা ইনডিরেক্টলি বলতে চাও? রাবিশ। কলার ছাড়ো ইলোরা। শ্বাস আটকে আসছে। বিষদৃষ্টি নিক্ষেপ করে ইনানের নাটকের পানে তাকায় সে। সাত সকালে মাথা দাউদাউ করে জ্বলছে। ইনানের বাঁধন উপেক্ষা করে সে তার কলারটা শক্ত করে ধরে ঝাঁকুনি দেয়। ইনানের মুখে ফিচলে হাসি। যেন তার মনে ভিন্ন পরিকল্পনা। সোফার একরত্তি জায়গার মাঝে দুজনের ধস্তাধস্তি। ইনান দুহাতে শক্তি প্রয়োগ করে ইলোরাকে একদম নিজ শরীরের ওপর টেনে নেয়। এবার বলো কি বলছিলে, ইরাকে? এইটা একটা জঞ্জাল, তোমার জায়গাটা নিতে চেয়েছিল। বাট অলরেডি ছ্যাঁকা দিয়ে দিয়েছি। ইলোরা টু শব্দ করে না। তার মুখাবয়ব পূর্বের ন্যায়। ডান হাত মুঠ পাকিয়ে ঢলে পড়া ইনানের বুকের মধ্যিখানে ধরাম করে একটা পাঞ্চ করল সে। ইটস টু মাচ ইয়াম্মি। ইলোরা ধিকি ধিকি চোখে তার কাঁধ জড়িয়ে ধরা হাতের কনুইটাতে সহসা কামড় বসালো। ছাড়া পেতে মরিয়া সে। ইনান অতর্কিত আক্রমণের এ যাত্রায় আর্তনাদ করে উঠল। ছিটকে তাকে ছেড়ে দিতেই মুহূর্ত কয়েক অপেক্ষা করে না ইলোরা। দ্রুত তাকে ডিঙিয়ে ফ্লোরে পা ফেলে ছুটে যায়। শোনো, এদিকে আসো লাল বউ, আরেকবার কামড় দাও প্লিজ। ইনানের ঠোঁটে হাসি। গলা তারল্যতায় পরিপূর্ণ। দেখছে সে মেয়েটা হুড়মুড় করে দৌড়ে রুমের এদিক থেকে ওদিক ছুটছে। উস্কো চুলে তাকে দেখে ইনানের মনে হচ্ছে তার শত করে চাওয়া বহুল আকাঙ্ক্ষিত পরিটি তার হাতের নাগালে। অতি নিকটে। বেসিনের গোটা অংশে রক্তের ধারায় পরিপূর্ণ। থেমে থেমে কাশছে সে। পরনের লাল টকটকে শাড়ির আঁচলের একাংশ ফ্লোরে সমান্তরালে পড়ে আছে। ঠিক সে মুহূর্তে ধরফরিয়ে বসে পড়ল। শরীরটা আর চলছে না। বিকেলে ডাক্তারের গম্ভীর হয়ে বলা কথাগুলো কানে বাজছে। পেশেন্টের বর্তমান কন্ডিশন বিবেচনায় আশা করা যায় রেডিয়েশন থেরাপির ট্রিটমেন্টই যথেষ্ট, তবে ঘন ঘন রক্তবমি, জ্ঞানশূন্য হয়ে পড়ার সিম্পটমস দেখা দিলে দ্রুত সার্জারি করাতে হবে মাস্ট। তার অস্পষ্টভাবে মনে পড়ে গোটা মাসের মধ্যে দ্বিতীয়বার এই অসহ্য যন্ত্রণার মুখোমুখি হল। একটা আশার আলো চিরিক দিলেও তা বেশিক্ষণ রইল না। ধীরে ধীরে বেসিনের আয়নায় মুখ তুলে তাকায়। নাকের নিচে অস্পষ্ট রক্তের রেশ। ঠোঁটে সদ্য দেওয়া লিপস্টিকের সঙ্গে বেশ অদ্ভুত দেখালো তা। প্রতিবিম্বে তাকিয়ে থাকতে থাকতেই কয়েক ঘন্টা আগের কথা মনে পড়ে গেল তার। সূর্যের তেজদীপ্ত আলো নিষ্প্রভ হয়ে পড়ছে। বিকেলের প্রান্তভাগে সেই আলো বেশ নরম লাগে গায়ে। শীত ছেড়ে এসেছে বেশ খানিকটা। কুয়াশা তেমনভাবে পরিলক্ষিত হয় না। ফাগুনের উন্মাতাল হাওয়ার সুবাস আগমনী বার্তা দেয় নয়া আরেক ঋতুর, নয়া জীবনের। আগমনী বার্তা দেয় সমস্ত নিস্তেজতা ঝেড়ে বুক ভরে শ্বাস নিয়ে নতুন এক জীবনে পদার্পণের। একটা অদম্য প্রেরণা, বাকি পথ চলার স্পৃহা, রঙিন স্বপ্নগুলো পূরণের অবারিত সুযোগ নিয়ে হাজির হয় ঋতুরাজ। ঠিক কতদিন গত হলো উদাসীনতার ভাঁজে আটকা পড়ে রয় সে হিসেব। চোখ দুটো ধীরে ধীরে খুলে যায়। মাথাটা সন্তর্পণে ঘুরিয়ে আবারও সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে। কেউ নেই। আশ্বস্ত হয়ে ধীরগতিতে উঠে দাঁড়ায়। দমবন্ধ হয়ে আসছে। সারা রুমে ওষুধের বিতৃষ্ণ করা গন্ধে মাথাটা ধরে আসে। চোখ মুখ এক প্রকার বিকৃত করে আস্তে আস্তে পা ফেলে। গুটি গুটি পায়ে এগিয়ে ভিড়ানো দরজাটা নিঃশব্দে খোলে। কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে না। বীরদর্পে দাপিয়ে বেড়ানো সূর্যটা ততক্ষণে পশ্চিম দিগন্তে হেলে নুজ হয়ে পড়ছে। নাতিশীতোষ্ণ আবহাওয়া। সাবধানে সিঁড়িগুলো মারিয়ে উন্মুক্ত ছাদের খোলা আকাশের নিচে এসে পড়ল নৌরিন। পরনের ধূসর রঙা সালোয়ারের বেশ কয়েক জায়গায় অসমভাবে কুঞ্চিত হয়ে আছে। উজ্জ্বল ত্বকের ওপর ঘন কালো মেঘের ন্যায় বিষণ্ণতার আস্তরণ। পায়ের স্নিকার্স জোড়া নেই। ফর্সা খালি পায়ে রূপালী সূক্ষ্ম স্টেইনের পায়েল চকমক করে ওঠে। স্যাঁতস্যাঁতে ঠান্ডা ছাদের ওপর পৃষ্ঠে দপদপ করে পা ফেলে এগিয়ে রেলিংয়ের কোণাটার কাছাকাছি হয় সে। বার কয়েক পলক ফেলে আশপাশে তাকায়। কেউ নেই 10 গণ্ডির মাঝে। বড় বড় করে শ্বাস ফেলে আস্তে ধীরে তার দুহাতটা প্রসারিত করল। মুখটা আকাশের দিকে তাক করা। বন্ধ চোখ দুটো। বা হাতটা ব্যথায় অবশ প্রায়। সিরিঞ্জের আঘাতে শিরা উপশিরায় যন্ত্রণা। ঠিক ওভাবে সে কতক্ষণ থাকলো সঠিক হিসেব করা যায় না। ধীরে ধীরে চোখ দুটো মেলল সে। সন্ধ্যা নামছে। তার কেমন অস্থির অস্থির লাগে। এই অস্থিরতার কারণও যেমন নির্দিষ্ট, সেই মানুষটি তেমন সেই অস্থিরতার উপশমও তার কাছেই বিদ্যমান। আচমকা কিছু মনে পড়তেই দৃষ্টি ঘুরিয়ে দ্রুতপায় পেছনের দিকে ছুটল সে। সবিতা বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে নিচ থেকে। সিঁড়ির মুখ অবধি যেতেই দুজনে মুখোমুখি হল। সবিতা বেগমের আটকে ওঠা চোখমুখ। দ্রুতপায়ে এগিয়ে এলেন তিনি। খপ করে পুত্রবধূর হাত দুটো ধরলেন। ছোট বাচ্চাদের যেমন করে মা সর্বদা তটস্থ থেকে আগলে ধরেন, ঠিক সেভাবেই। হাতের ঘাটা এখনো শুকায়নি। আম্মা এমন করছো কেন? ভর সন্ধ্যায় ছাদে যায়? যদি কিছু হয়ে যেত।
নৌরিন গুটি গুটি মেরে শাশুড়ির বুকের মাঝে লেপ্টে যায়। যায় কনুই দুটো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। এক পা করে নিচে নেমে পড়ে তারা দুজনে। আম্মা, আমি যদি এখন শাড়ি পরতে চাই রাগ করবেন? কক্ষের অভিমুখে পা ফেলার মাঝে নিস্তেজ স্বরে বলে ওঠা কথায় সবিতা বেগম থেমে গেলেন। ভেতরে ভেতরে অবাক হলেন বড্ড। বিয়ের পরে ওই বাড়িতে নৌরিন শাড়ি টাড়ি সবসময় আলগোছে এড়িয়ে গেছে। তিনি যদিও বেশ আপত্তি করেছিলেন, তবুও মেয়েটার কখনো এসবের প্রতি অতিরিক্ত আগ্রহ দূর প্রয়োজনীয়টুকুও ছিল না। কণ্ঠে স্বাভাবিকতা আনলেন। কেন রাগ করব? তোমার একটা গোটা আলমারি শাড়ি দিয়ে পরিপূর্ণ। ছুঁয়েও দেখনি। নৌরিন জবাব দিল না। সবিতা বেগম তাকে নিয়ে রুমের অভ্যন্তরে প্রবেশ করে আস্তে করে সোফাটায় বসিয়ে দিলেন। মনেমনে খুশিতে দুলে উঠছেন তিনি। বাইরে মিষ্টি করে হেসে ওঠে দাঁড়িয়ে সাজানো বিরাট আলমারির দিকে এগিয়ে গেলেন। নৌরিন চোখ দুটো সামনে নিবন্ধ করে শাশুড়ির উৎফুল্লতা অবলোকন করে। সবিতা বেগম ততক্ষণে আলমারির পাল্লা দুটো গলিয়ে বেশ কিছুক্ষণ ধরে বেছে বেছে দুহাতে গোটা কয়েক শাড়ি পাজা করে এনে নৌরিনের সামনে রাখলেন। তার মুখের হাসিটা দেখে নৌরিন উৎসুক হয়ে ওঠে। কতদিন সকলের মুখের এই হাসিটা তার অগোচরে ছিল। কোনটা নেবে দেখো? উৎসুক দৃষ্টিজোড়া একে একে নজর বুলায় তার সামনে মেলে ধরা শাড়িগুলোর দিকে। সবিতা বেগম উল্টেপাল্টে তিনটা হাতে ধরেছেন। সেগুলোয় নিশ্চুপে তাকায় নৌরিন। ধীরে ধীরে কম্পিত ডান হাতটা বাড়িয়ে দেয়। স্পর্শ করে সেগুলোতে। তার হাত এসে থামে টকটকে লাল রঙা জমিন আর কারুকার্য খচিত সোনালি পাড়ের শাড়িটির ওপর। সবিতা বেগম যেন বুঝতে পারলেন। হাত বাড়িয়ে সেটা বের করে আনলেন। ভাঁজটা খুলতে খুলতে শুধালেন, একদম নতুন বউ সাজিয়ে দেই? শাড়িটা তোমার বিয়েতে দিয়েছিলাম, ভুলেও দেখনি? উদাসীন মেয়ে। নৌরিন তোরাক করে তার চোখে চোখ রাখে। তার চোখমুখে একটা লজ্জার আস্তরণ এসে পড়েছে। লজ্জাবনত চোখমুখ নিয়েই এক প্রকার ছুটে নিজ কক্ষের দিকে এগোয় সে। দুর্বল দেহের শক্তিটুকু প্রয়োগের সর্বোচ্চ প্রচেষ্টা। পেছনে সবিতা বেগমের রাশভারী গলা। আশ্চর্য! তোমার মায়ের কাছে বিচার দিচ্ছি, এক্ষুনি এই শরীরে এত লাফালাফি আমি বরদাস্ত করব না। আজকের থেরাপি রাউন্ডে তাড়াহুড়ো করে ওষুধটুকুও ফেলে দিয়েছ। তার আবছা আবছা কণ্ঠ সেখানেই প্রতিধ্বনিত হয়ে বাজে। ফিরোজা রহমানের আক্ষেপের সুরও। যা এর উদ্দেশ্যে পাল্টা বুলি ছুড়ছেন তিনি। নিজ অবয়বের দিকে নিষ্পলক তাকিয়ে করা স্মৃতিচারণটুকু এগোলো না বেশি দূর। মাথা ঝিমঝিম করছে। যন্ত্রণায় আর্তনাদ করে উল্টো ঘুরে বিছানার দিকে ছুটে গেল নৌরিন। শব্দ না করার প্রবল প্রচেষ্টা। সবিতা বেগম খানিক টের পেলেই গোটা বাড়ি মাথায় তুলবেন। এত রাতে আর সেটুকু সহ্য করতে ইচ্ছে হল না। মাথার তীব্র ব্যথাটা ধীরে ধীরে নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ছে। গোটা দুনিয়াটা দুলে উঠছে চোখের সামনে। বেসামাল ভঙ্গিতে বিছানায় আছড়ে পড়ে সে যন্ত্রণায় চাপাস্বরে আর্তনাদ করে উঠল। এ মুহূর্তে একটা ভরসার হাতের প্রয়োজন ভীষণ করে অনুভব করল। অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে আওড়ালো, একটু আসুন না, আপনি একটুখানি ছুতে চাই আপনাকে প্লিজ, প্রথম এবং শেষবারের মতো আমি। পৃথিবীতে বোধ হয় বহু ব্যবধান অন্তর ঘটা ভয়ঙ্কর কাকতালীয়তায় মানব হৃদয় স্থবির হয়ে আকস্মিকতায় স্তম্ভিত হয়। তবে আনমনে কল্পনায় কাকুতি মিনতিরত অচেতন তরুণীটির দৃষ্টিগোচর হল না যে কক্ষের দরজাটা ঠিক মুহূর্ত কয়েক বাদেই প্রায় নিঃশব্দে খুলে গেল। আধো আলোয় ধীরে ধীরে দীর্ঘাকৃতির পুরুষ অবয়বটি চঞ্চল ভঙ্গিতে এগোয়। বুটের সেই চিরচেনা রুক্ষ শব্দ। ঘরজুড়ে মুহূর্তেই মাথা ধরা মেন্স পারফিউমের ঘ্রাণ স্থির হয়ে এসে ঘুর বেড়ায়। বিছানায় ক্রমাগত মোচড়ামোচড়ির দরুন গায়ে জড়ানো নববধূর ন্যায় লাল শাড়ির অবস্থা বেহাল। তরুণীটির সুডৌল কোমরের একাংশ উন্মুক্ত। থেমে থেমে ফোপানয় তার শরীর কেঁপে কেঁপে উঠছে। করুণ সেই স্বর। যুবকটি ভেতরে প্রবেশ করার পর মুহূর্তেই অস্থির হয় তা অবলোকন করে। এক সেকেন্ডে অতিবাহিত না করে চোখের পলকে সে এগোলো। ফ্লোরে ভারী শব্দ হয় তার পদক্ষেপে। মুহূর্তেই আধশোয়া তরুণীকে প্রবল অসহিষ্ণুতায় পেছনে থেকে জাপটে ধরে নিজের দিকে ফেরালো। উদ্বেগমাখা তার গলার স্বর, স্রোতসিনী, আমার জান, এই তো আমি। অতি পরিচিত পুরুষালী গলার স্বর। অর্ধজ্ঞানশূন্য প্রায় নৌরিন হঠাৎ চোখ মেলে তাকায়। যুবকটির বাহুডোরে বন্দি সে। ধীরে ধীরে বড় বড় শ্বাস ফেলে। কেমন ঘোরলাগা তার চেতনা। সামনের ঘটনা ঠিক বোধগম্য হচ্ছে না। একটানা প্রায় মিনিট খানেক সে দৃষ্টিজোড়া সামনে নিবন্ধ করে রাখল। কিছুক্ষণ অতিবাহিত হতেই বিস্ময় আপাদমস্তক কেঁপে ওঠে। পরপর নৌরিন প্রায় চিৎকার করে উঠল, ক্যাপ্টেন, এসেছেন? সত্যি? আপনি? দাঁতে দাঁত চেপে এতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করা আরহাম এবার উন্মাদ হয়ে ওঠে তার গলার আওয়াজে। তার বেশভূষা এলোমেলো। সর্বদা অভিনব কায়দায় স্ট্রেইট করে রাখা চুলগুলো উস্কো খুস্কো। পরনের শার্টের বোতামজোড়া খোলা। নওরিনের কথা শেষ হল না। আরহাম মুহূর্তেই কম্পমান ঠোঁটজোড়ায় গভীরভাবে মিশিয়ে দিল তার ওষ্ঠাধর। তার স্পর্শ ব্যগ্র প্রকৃতির। এতদিনের জমানো সকল আবেগের চিহ্ন যেন প্রিয়তমার ওষ্ঠাধরে এঁকে দিয়ে যাচ্ছে সে। নওরিন ছটফট করে ওঠে। শ্বাস আটকে আসে তার।
পা জোড়া ছোড়াছুড়ির শেষ পর্যায়ে থামে আরহাম। তার ভারী নিঃশ্বাস এসে পড়ে নওরিনের মুখশ্রীর পাতলা ওপর। তীক্ষ্ণ চোখ দুটো ভয়ঙ্কর লাল। নওরিন ধীরে ধীরে বন্ধ চোখজোড়া খুলে দৃষ্টি রাখে তার নেত্রপল্লবে। তার নমনীয় শরীর আরহামের দীর্ঘ অবয়বের ভারে নুয়ে পড়েছে। কিছু বলার উদ্দেশ্যে ঠোঁটজোড়া নাড়াতেই আরহাম একদৃষ্টে তাকিয়ে ব্যাকুল হয়ে তৎক্ষণাৎ চুমু বসায় তার ওষ্ঠা ধরে। খুব কষ্ট পাচ্ছ জান পাখি? সেই কণ্ঠে কি হয় তার। সমস্ত চেতনা ভুলে তৎক্ষণাৎ হাউমাউ করে কেঁদে ওঠে নওরিন। কম্পিত হাত দিয়ে খামচে ধরে আরহামের বুক। সমস্ত কষ্ট যন্ত্রণা ছাপিয়ে মানুষটিকে আকস্মাৎ নিজের কাছে পাওয়ার কান্না। আরহাম থামায় না তাকে। তার বুকের অভ্যন্তরে কালবৈশাখীর ঝড়। বিভ্রান্ত মস্তিষ্কে অধীর হয়ে শুধায়। বেশি পেইন হচ্ছে? বলো, কোথায় যন্ত্রণা হচ্ছে জান? তার ব্যাকুল গলার স্বরের প্রত্যুত্তরে নওরিন কান্নারত অবস্থায় মাথাটা দুদিকে কিঞ্চিত নাড়াতে চেষ্টা করে। অন্ধকার কক্ষে নিভু নিভু ড্রিম লাইটের অস্পষ্ট আলোয় আরহামের উদ্বেগে ক্লান্তিতে পরিপূর্ণ মুখখানা তার নজরে ভীষণভাবে এসে লাগে। বাঁকানো ভ্রুযুগলে কি সহজতা, তীক্ষ্ণ চোখজোড়ায় এক তৃষ্ণা এসে জমেছে। নিজের সাথে মিশিয়ে নেওয়া মানবীটির মুখপানে চেয়ে তার সে তৃষ্ণা মেটানোর প্রবল আকুতি। নওরিন কম্পিত ঠোঁটজোড়া এক করে মিনমিন করে। আমার কোনো যন্ত্রণা হচ্ছে না আরহাম, আপনি আমি আপনাকে আর যেতে দেব না। জবাবে আরহাম সরু ঠোঁটদুটো চেপে ধরে মুহূর্ত কয়েক চোখ বন্ধ করে রাখে। পরক্ষণেই তড়িৎ উন্মুক্ত নওরিনের কোমর শক্ত করে সে জড়িয়ে নিজের কাছে আনে। কান্নারত মুখটা ডান হাতে তুলে তৃষ্ণার্ত ঠোঁটজোড়া বাড়িয়ে ব্যাকুল হয়ে আদুরে স্পর্শ আঁকে। আমার পাগলি যাব না তো আর? জড়িয়ে আসা কণ্ঠস্বরে নওরিন আহ্লাদী হয়। ঠোঁট উল্টায়। তোমার বিচ্ছেদে এতদিন ধরে এই হৃদয় তিলে তিলে পুড়েছে, অনুভব করতে পেরেছ তা? আরহাম তাওসিফকে পুরো ওলটপালট করে দিয়েছ তুমি। কেবিনে কত রাত নির্ঘুম কেটেছে আমার জানো? একটু বুকে নেওয়ার জন্য কতটা ছটফট করেছি, কেন ধরা দাওনি স্রোতসিনী? আরহামের মোহাচ্ছন্ন কাতর কণ্ঠটা থামতেই হঠাৎ নওরিন মাথা তোলে। তার চোখে অশ্রু টলমল। ধীরগতিতে মুখটা বাড়িয়ে আরহামের থুতনি গালে তড়িৎবেগে ঠোঁট ছোঁয়। তার গোটা শরীর কাঁপছে। আরহাম চোখ বন্ধ করে প্রেয়সীর দেওয়া মৃদু পরশ অনুভব করল। অপাঙ্ক্তেয় স্পর্শে সকল উৎকণ্ঠা দুশ্চিন্তায় ইস্তফা টেনে হুঁশহারা হল সে। এটুকু যথেষ্ট নয়, এর চেয়ে 10 গুণ কষ্ট দিয়েছ। গলাটা দুর্বোধ্য ঠেকে তার কাছে। আবেগে উচ্ছ্বাসে আরহামের বাড়িয়ে দেওয়া মুখাবয়ব আলতো করে ধরে সরু অধরে গাঢ় করে একটা চুমু বসায় নওরিন। ঠিক পরক্ষণেই চমকে মুখ লুকানোর জন্য অস্থির হয়ে দুহাত দিয়ে চোখ ঢাকে। সেই দৃশ্যটুকু আরহাম তন্ময় হয়ে দেখে। তার বিবর্ণ মুখে একটা ছোট্ট প্রশান্তির রেখা ফুটে উঠতে চায়। রুক্ষ হাতে লুকানো মুখটা আলতো করে তোলে। নওরিনের বন্ধ চোখের পাপড়িতে তীক্ষ্ণ নাকটাতে রক্তিম গালদুটোয় উন্মাদের ন্যায় গভীর স্পর্শের চিহ্ন অঙ্কন করে। সঙ্গে মাথায় অজস্র আশঙ্কারাও দলামোচা পাকিয়ে আসতে চায়। চোখ দুটোয় নিদারুণ এক শূন্যতা। প্রিয় জিনিসটা হারানোর ভয়, তবুও সেসব উপেক্ষা করে কঠিনভাবে একটা ঢোক গিলে তৎক্ষণাৎ আবারও চোখ দুটো বুজে নেয় সে। নওরিনের কোমর জড়ানো হাতটা টেনে এনে আধখোলা শার্ট একটানে খুলে মুহূর্তেই অদূরে ছুঁড়ে মারে। তার সমগ্র চেতনায় ঠিক এই মুহূর্তে বুকে লেপ্টে থাকা হৃদয়হরণকারী মেয়েটি ব্যতীত কিচ্ছু নেই। সকল অনিশ্চয়তা মারিয়ে নওরিনকে একান্তে কাছে টেনে নেয় আরহাম। তার দু চোখ ভর্তি প্রেয়সীকে ছুঁয়ে দেওয়ার তৃষ্ণা। নওরিন বাদ সাধার জন্য বিন্দুমাত্র তাড়না অনুভব করে না। ব্যথাতুর লজ্জাবনত মুখ তার প্রশস্ততায় নির্দ্বিধায় অর্পণ করে। কানে এসে বাজে গভীর গাঢ় কণ্ঠস্বর। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আমার দেহে প্রাণ থাকতে কোথাও হারাতে দেব না তোমায় স্রোতসিনী। দেখো হার্টবিটটা কত ফার্স্টলি বিট হচ্ছে, শোনো একটু। অ্যাডমিরাল আরাফাত রহমানের বাসভবন আলোকজল। চারপাশ অতিথিদের সমাগমে ভরপুর। বাসার সামনে বিস্তৃত গ্রাউন্ড নানা রঙের আলোয় ঝলমল করছে। মানুষজনের কোলাহল আর চাপাসরে হাসির আওয়াজে বেশ উৎসবমুখর পরিবেশ। প্রত্যেকেরই দৃষ্টি মোটামুটি অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু নব্য দম্পতির ওপর নিবন্ধ। গুঞ্জনধ্বনির মাঝে উল্লেখযোগ্য মেইড ফর ইচ আদার। রিসেপশন ডায়াসে উপবিষ্ট দুজনের মুখেই পারতপক্ষে হাসির রেখা দেখা যায়। ডিপ ব্লু শেরওয়ানি পরিহিত ফাইয়াজ ইনান এবার সকলের সঙ্গে কথা বলার ফাঁকে তার পাশে বিড়ালের ন্যায় গুটিসুটি মেরে বসে থাকা তরুণীটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তার চোখ মুখে মুগ্ধতা। হঠাৎ একই সময়ে খেই হারিয়ে মেয়েটিও যেন তার দিকে ফিরে তাকালো। প্যাস্টেল গোল্ডেন শেডের সূক্ষ্ম এমব্রয়ডারি করা লেহেঙ্গা জড়ানো তার অবয়বে। লালচে বাদামি চুলগুলো ক্লাসি স্টাইলে ছেড়ে দেওয়া। শ্বেতাব মুখশ্রী জুড়ে এক অপার উজ্জ্বলতা। ইলোরা পাশের যুবকটির চোখে পলকহীন দৃষ্টি দেখে কিছুটা হকচকিয়ে যায়। মুহূর্তেই মুখাবয়বে কিঞ্চিত ভারত্ব এনে অন্যদিকে দৃষ্টি ঘোরায়। ইনান হাসল। সামনের দিকে তাকিয়ে বেশ কৌশলে মেয়েটির নিকটবর্তী হল সে। দুজনের মধ্যে খুব বেশি একটা ব্যবধান নেই। একটা কোলাহল ফুরে আসে তাদের উদ্দেশ্যে। ইনান তার পাশের মেয়েটির অপ্রস্তুততা অনুভব করে মিটিমিটি হেসে ফিসফিস করে সহসা বলে ওঠে, এই লাল চুলের মেয়ে, অবশেষে তুমি আমার লালবউ হয়েই গেলে।
ইলোরা মুখটা বিতৃষ্ণ করে ইতিউতি করে সামনে তাকায়। তার ভাবভঙ্গিতে বোঝা যায় কাউকে খুঁজছে সে। নাম ধরে পারলে ডাকবে, অন্যথায় এসব উইয়ার্ড নামে আমাকে। আহ! গলার অসম্পূর্ণ কথাটা শেষ না হতেই চাপাস্বরে আর্তনাদ করে উঠল ইলোরা। চমকে উঠেছে সে। ইনানের ডান হাত তার কোমরে প্রবলভাবে খামচে ধরা। তোড়াক করে ঘুরে পাশে তাকালো সে। ইনানের চোখ সম্মুখের ফটোগ্রাফারদের ওপর। ঠোঁটে হাসি। কি হচ্ছে? ব্যথা পাচ্ছি আমি, ছাড়ো রাবিশ। পেটে পেটে এত ন্যাকামি কিভাবে রাখো? ধরার আগেই ব্যথা পাচ্ছি। সামনে তাকাও, এই থোবরা নিয়ে এত সুদর্শন একটা ছেলের পাশে বসে আছো, লজ্জা লাগে না? ক্লিক ক্লিক শব্দে একের পর এক তাদের ওপরে ক্যামেরা নিবন্ধ করে ছবি তুলতে ব্যস্ত ফটোগ্রাফারটির মুখে মিটিমিটি হাসি। দুজনের খুনসুটি যেন তাকে প্রচণ্ড আনন্দ দিচ্ছে। ইলোরার হঠাৎ করেই চোখ ছাপিয়ে ভেতর থেকে একটা কান্না আসতে চায়। ঠোঁটে ঠোঁট চেপে উচ্ছ্বাসটাকে দমন করে সে। ভদ্রবেশী আগাগোড়া শয়তান ফাজিল বেশরম ছেলেটির ওপর একটা অপরিচিত অভিমান এসে জমে। কড়া স্বরে কিছু একটা বলার উদ্দেশ্যে মুখটা খুলতে উদ্যত হয়। ইনান ভাইয়া। আচমকা মেয়েলি কণ্ঠের সম্বোধনের আওয়াজে প্রায় দুজনই ক্যামেরা থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। ইনান আবিষ্কার করল মাত্র সম্বোধন করে ওঠা মেয়েটা ধীরে ধীরে প্রায় তার নিকটে এসে দাঁড়িয়েছে। মেয়েটার মুখ অত্যন্ত পরিচিত। আরে ইরা, কেমন আছো? ইলোরা ভ্রুযুগল কুঞ্চিত হলো যেন। সে মাত্র উচ্চারণ করা বাক্যগুলো তার কর্ণকুহরে স্পষ্টভাবে এসে পৌঁছেছে। সেদিকে লক্ষ্য করে পূর্ণ দৃষ্টিতে ঘুরে তাকালো। ইরা নির্বিকার মুখাবয়ব। চোখ মুখ অস্বাভাবিক লাল। ইনানের দিকে নিষ্পলক চেয়ে আছে সে। তার হঠাৎ কিছু বলার জন্য ঠোঁটজোড়া কেঁপে ওঠে ইরার। তার হাতে ধরা একটা ছোট র্যাপডো বক্স। ভালো আছি। ইনান জবাব কর্ণগোচর করে দৃষ্টি ঘুরিয়ে নেয় তার ওপর থেকে। কিছুটা স্পষ্টতা এনে ইলোরার কোলের ওপর থেকে ডান হাতটি নিজের মুঠোয় এনে তৎক্ষণাৎ ইরার দিকে উদ্দেশ্যে করে শুধায়। মিট মাই ওয়াইফ ইলোরা আনাহের আগে বোধ হয় কথাও হয়েছিল তোমাদের দুজনের, রাইট? ইনানের কথাগুলো বেশ সহজ ভঙ্গিতে শোনালেও তাদের ত্রিসীমানার মাঝে আকস্মাৎ পিনপতন নীরবতা এসে পড়ল। কারো মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না। ইরা কাপা কাপা চোখ মেলে ইনানের দিকে তাকিয়ে থাকে। তার মুখে আকস্মাৎ যেন আকাশের কালো মেঘের গুমোটতা এসে ভিড় করেছে। হঠাৎ তার দুচোখের কোণায় দুফোঁটা অশ্রু জমে। ইলোরার অবলোকন করল সে দৃশ্য। তার পাথর মুখের আড়ালে মনের তীব্র ক্ষোভটা খুব করে এসে পড়ে। সে খুব ভালো করে চিনতে পেরেছে মেয়েটাকে। হঠাৎ করেই একটা অনুশোচনা দগ্ধতা দলা পাকিয়ে বিদ্রোহ করে। ঠিক তখনই সে আবিষ্কার করল মেয়েটা তার হাতের সজ্জিত বক্সটা আচমকা ইনানের দিকে মেলে ধরেছে। ইনান ভ্রুযুগল কুঞ্চিত করে সেদিকে একবার তাকিয়ে ইরার মুখে পুনরায় প্রশ্নসূচক ভঙ্গিতে তাকায়। ভাইয়া নেবেন এটা? ইরার মুখে মেকি হাসি। তার বলা কণ্ঠস্বর কিছুটা অনুরোধের ন্যায় শোনায়। ইনান ঠোঁটজোড়া চেপে একটা মৃদু হেসে হাত বাড়িয়ে নিল বক্সটা। ইলোরার হুট করেই মনে হলো পাশে এই মেয়েটার জন্যই পাশে বসা আধপাগল ছেলেটাকে সে এত এত ভুগিয়েছে। কেমন খাপছাড়া লাগে তার। ঠিক তখনই মেয়েটা যেন ঘুরে তার দিকে তাকালো। নীরবতা ভেঙে সহসা বলে উঠল, কনগ্র্যাচুলেশনস আপু। ইলোরা অপ্রস্তুত অবস্থা ছেড়ে মুখে খানিকটা হাসি ফুটাতে চায়, হাতটা বাড়িয়ে ইরার হাত স্পর্শ করে প্রত্যুত্তর করে। একটা মিশ্র অনুভূতি খেলে যাচ্ছে তার চোখ মুখে। ঠিক ইরা হয়তো কিছুটা আন্দাজ করে। মুখে ঝুলানো মেকি হাসিটা মুখ থেকে সরে এই যাত্রায় জমা অশ্রুগুলো উপচে পড়ে বেরিয়ে আসলো। বিয়ে হয়েছে আপনাদের? আসলে আমি জানিনি ঠিক। ইনান ভাইয়া আমাকে। কণ্ঠরুদ্ধ হয়ে এলো ইরার। ইনান আর চোখে দেখে দুজনের নীরব চোখের ভাষা। ইলোরা বিব্রত মুখে সেদিকে তাকায়। দুজনের আবারও চোখাচোখি হয়। তাদের মাঝে দাঁড়ানো মেয়েটি যেন আরও সংকুচিত হয়। দ্রুত হাতের উল্টোপিঠ দিয়ে চোখ মোছার চেষ্টা করতে ইলোরা অবাক নয়নে উন্মুখ কণ্ঠে শুধায়, আপনি কান্না করছেন? ইরা অপ্রতিভ হয়। মুখের কৃত্রিম হাসিটা অপরিবর্তিত রেখে তৎক্ষণাৎ পাশের নির্বিকার যুবকটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ইনানের ভাবভঙ্গি স্বাভাবিক। ইলোরা আবিষ্কার করল তার সামনের মেয়েটি এবার প্রায় মুখ ঢেকে দ্রুতপায় তাদের অতিক্রম করে পেছনে দিকে ছুটে গেল। তারা দুজনেই দেখল সেই ছুটন্ত মেয়েটাকে। এক্স ভাবছ? আচমকা ছোড়া প্রশ্নের জেরে ইলোরার হতচকিত হলো, পরক্ষণেই মুখে একটা তাচ্ছিল্যতা ফুটিয়ে শুধালো, এত সব ভাবার আমার সময় নেই। তাহলে এত কান্না করেছিলে কেন? স্টিল কাঁদছ? ইনান অবলোকন করে ইলোরা বিস্ময়বিভূত হয়ে তার দিকে ফিরে চেয়েছে। কই, কোথায় কান্না করছি? মনেমনে কাঁদছ দেখতে পাচ্ছি আমি। কখনোই না। তোমার মন আমি পড়তে পারি, লাল চুলের মেয়ে, তোমার অভিযোগগুলো যে মিথ্যা তা তুমি বুঝে গেছো এবং আমার প্রতি তোমার এখন একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে। ইনানের সহজ স্পষ্ট গলার প্রত্যুত্তর শেষ হতেই ইলোরা অনুভব করল তার সত্যি সত্যিই একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে। খুব গাঢ় মিষ্টি এবং শিহরণ জাগানো এই অনুভূতিটা তার মোটামুটি পরিচিত।
সেদিন সন্ধ্যায় যখন ইনানের বুকে সে সমগ্র দুনিয়া ভুলে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তখনও এমন একটা অনুভূতি হচ্ছিল, সে আরও অনুভব করল ইনানের হাতের বাঁধনটা ঠিক তার কোমর জড়িয়ে নিচ্ছে। ধীরে ধীরে একটা গাঢ় স্পর্শের প্রলেপে আন্দোলিত হয়ে উঠছে ইলোরা। হঠাৎ করেই কেমন কেমন লাগতে শুরু করে তার। হঠাৎ করে মস্তিষ্কে একটা ভাবনাও খেলে যায়, ছেলেটা কি তার সরলতার সুযোগ নিয়ে অবশেষে জাদু টাদু করছে না তো। দিনের প্রায় মধ্যভাগটাতে শহুরে কোলাহল তুলনামূলক বেশ চোখে পড়ে। গাড়ির সাই শব্দ থেকে শুরু করে ফুটপাতে অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলার দরুন মিনিট দুই পরেই সকলের প্রাণ ওষ্ঠাগত হতে নেয় তা নিশ্চিতভাবে বলা যায়। প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছাতে সকলের মধ্যে এক অবিরাম ত্রস্ততা। সেই ত্রস্ততায় সকল মৌনতা খানখান হয়ে ভেঙে পড়ে। নীরবতা বেশ দুর্বোধ্য এবং হাস্যকর শব্দ তাদের কাছে। নিউরোলজি বিভাগের ডাহ মোরশেদ বাকি শেষ পর্যায়ে তার ব্যক্তিগত চেম্বারে উপস্থিত সম্মুখে উপবিষ্ট যুগলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তার চোখ মুখে একটা উজ্জ্বলতা, মুখে সবসময়ের ন্যায় মিষ্টি হাসি। সেভাবেই মুখ করে এবার তার হাতের বামদিকে বসা অস্থির যুবকটির পানে তাকান। ঠিক প্রথম থেকেই তিনি লক্ষ্য করছেন বেশভূষায় চরম ব্যক্তিত্বসম্পন্ন মনে হলেও ঠিক তার চোখমুখের অস্বাভাবিক অস্থিরতা বারবার পাশের তরুণীটির দিকে আর চোখের চাহনি যুবকটিকে অসহায় করে তুলেছে। ডোন্ট বি রেস্টলেস ইয়ং ম্যান, তোমাকে প্রথম দেখায় কখনোই এমন অস্থির লাগে না? এমন উত্তেজিত হয়ে পড়লে তোমার স্ত্রীকে ভরসা কে দেবে? ভেরি আনফরচুনেট। ডাক্তার মোরশেদ বাকি থামলে ওপাশে যেন কিছুক্ষণের জন্য নীরবতা বিরাজ করল। বেশ কিছুক্ষণ পর নিখাদ কণ্ঠস্বরের ধ্বনিটা বেজে উঠল। আমর ট্রাইং ডক্টর, বাট ইজ শি আউট অফ ডেঞ্জার? রিপোর্ট কি বলছে? যুবকটির প্রত্যুত্তর তিনি তৎক্ষণাৎ করলেন না। কিছুক্ষণ সময় নিয়ে পুনরায় ফাইলমতো রিপোর্টটায় দৃষ্টি বুলালেন। অধীর হয়ে অপেক্ষা করতে থাকা তাদের মধ্যতে পুরুষালী কণ্ঠটা যেন পুনরায় বেজে উঠল। ডক্টর, ভাগ্যটা সুপ্রসন্ন, তবে মানতে হবে দিস ইজ ট্রুলি মিরাকল আনবিলিভেবল। তোমাকে নিরাশ করেননি সৃষ্টিকর্তা, শুকরিয়া আদায় করো। তার কণ্ঠস্বর থামতেই তৎক্ষণাৎ একটা মৃদু চিৎকার ভেসে এলো। আরহামের চোখ দুটো বন্ধ, ঠোঁটে হাসি। তার অস্থির হয়ে মাথা চেপে ধরা হাতটা এবার কপালের অগ্রভাগে নিয়ে এসেছে। ডাক্তার মোরশেদ দৃশ্যটুকু বেশ উপভোগ করলেন। খানিকটা থেমে তিনি আবারও বলতে শুরু করলেন, আগামী 3 মাস অন্তর কেমোথেরাপি কন্টিনিউ করতে হবে, পাশাপাশি প্রপার টাইমে মেডিসিন নেওয়া সহ গত দিনগুলোর মতো রেস্টে থাকতে হবে ওকে। ইয়ং লেডি, তবে দায়িত্বটা কিন্তু তোমার একটু বাড়ল। এতদিন ধরে সবাই খেয়াল রেখেছে তোমার, এখন তোমার একটু সবদিক খেয়াল রাখাটা জরুরি, কি বলো? ডাক্তার মোরশেদ বাকির মুখে হাসি, তিনি যে ইঙ্গিত দিচ্ছে তা স্পষ্ট। মুখোমুখি সম্মুখের চেয়ারে বসা নওরিন সেদিকে লক্ষ্য করে শেষ পর্যায়ে যেন একটু লজ্জা পেল। আর চোখে একবার পাশের যুবকটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণেই মৃদু স্বরে জবাব দিল, জি স্যার, অবশ্যই। আরহাম একঝলক তার উত্তরের পানে চায়। তার চোখ মুখে উজ্জ্বলতার মাঝে ঠোঁটের কোণে হাসির রেশটা ফুটে ওঠে। বাকি সব ফর্মালিটিজ মেইনটেইন করে যখন তারা চেম্বার থেকে বের হলো তখন প্রায় বেলা কিছুটা নেমে এসেছে। আরহাম নিজেকে নিয়ন্ত্রণ করতে এবার ব্যর্থ হয়। ঠিক বাইরের ফটকে পৌঁছতেই চাতক পাখির ন্যায় জড়িয়ে ধরে নওরিনকে। তার মুখ নিচু। বাইরের অবিরাম ব্যস্ততা, ত্রস্ততা সমস্ত কিছু যেন তার দৃষ্টির অন্তরালে। নওরিনের গোটা দেহ আবদ্ধ হয়ে পড়ে একেবারে দীর্ঘকায় পুরুষটির বাহুডোরে। সেই স্পর্শে তার চোখের কোণেও মুহূর্তেই অশ্রু জমে ওঠে। বড় বড় করে শ্বাস ফেলে আরহামের জড়িয়ে ধরা হাতটা কিঞ্চিত কেঁপে কেঁপে উঠছে। আমি বলেছিলাম না, কিচ্ছু হবে না। কণ্ঠস্বরটা নওরিনের হৃদয় খোঁজ করে বিধে। আবেগে উচ্ছ্বাসে তার শরীরটাও থরথর করে কেঁপে উঠছে। চোখ খিচে আস্তে করে আরহামের পিঠে ডান হাতটা রাখে। শান্ত হন আরহাম, সবাই দেখছে আমাদের। তার আকুতিটুকু আরহাম তুচ্ছজ্ঞান করল। বাঁধনটা আরও শক্ত করল। আমার দেহের প্রাণটা ফিরে এসেছে স্রোতস্বিনী, যদি অন্য কিছু শুনতে হতো। আই উইল লস কন্ট্রোল ওভার মাইসেলফ। আল্লাহ শুনেছেন আমার কথা। নওরিন অশ্রুরোধ করতে পারল না। শুনেছেন। কান্নারত কাতর কণ্ঠে ছাড়ার জন্য আরও একবার আরহামের নিকট অনুনয় করল সে। প্রায় মিনিট দুয়েক পর তাকে ছেড়ে দাঁড়ালো আরহাম। আশপাশে বিভিন্ন ওয়ার্ডের মানুষজনের দৃষ্টি তাদের ওপর এসে স্থির হয়েছে। অপ্রতিভ হল নওরিন। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। বাইরে যাই। বিব্রত কণ্ঠস্বরে যেন যুবকটি বুঝল অনেক কিছুই। আশপাশের উৎসুক মানুষজনের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে মুহূর্তেই নওরিনের হাতটা মুঠোয় পুরে সমানতালে হাঁটা দিল। ডাক্তার মোরশেদ বাকির বলা কথাগুলো এখনো কানে এসে বাজছে। ঠিক হাঁটতে হাঁটতে অপেক্ষমান গাড়ির নিকটবর্তী হতেই আরহাম পাশের তরুণীটির ধরে রাখা হাতে একটা মৃদু চাপ দিয়ে ওঠে। তার ঠোঁটে একটা প্রশান্তির হাসি। ম্যাডাম, সবদিকে খেয়াল রাখতে প্রস্তুত আপনি? তোরাক করে নওরিন আরহামের মুখের ওপর দৃষ্টি নিক্ষেপ করে। ঠোঁট দুটো কিঞ্চিত চেপে ধরে আরহামের কনুইটা বেশ আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে। আরহাম, জি, প্রস্তুত আপনি? আপনি কিন্তু বেশি বেশি করেছেন আজকে ডক্টরের সামনেও। নওরিনের উচ্চারণ করা বাক্যগুলো শেষ না হতেই তারা একদম গাড়ির অভিমুখে এসে পৌঁছালো প্রায়।
আরহাম খানিকটা থেমে ডান ভ্রুটা কিঞ্চিত বাঁকিয়ে তৎক্ষণাৎ শুধালো। আরও করব। সুযোগ দিচ্ছ কোথায়? তবে রেয়ার বনটা সহজলভ্য করতে পদক্ষেপ নিতেই হচ্ছে নওরিন। প্রত্যুত্তরে ড্যাব ড্যাব করে যুবকটির দিকে তাকায় নওরিন। প্রশ্নসূচক ভঙ্গি তাতে। ঠিক তখনই আশপাশ থেকে কোলাহল ভেদ করে একটা ধাতব শব্দ ভেসে আসে। পরক্ষণেই আরহামের চোখমুখ উপেক্ষা করে সহসা সেদিকে তাকায়। কয়েক হাত দূরেই ফুটপাত মতো জায়গায় হাস্যরত একদল যুবক যুবতীরা। তার পাশেই হাতের বাদ্যটা বাজিয়ে লোকটি হাতের হাওয়ায় মিঠাইয়ের শোকেস কাঁধে নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আরহামও নওরিনের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেদিকে। নওরিন ততক্ষণে স্বাভাবিক মুখ করে ফিরে তাকিয়েছে। ওয়ান্না টু টেস্ট? আরহামের গলাটা তারল্যতায় পূর্ণ। ফর্সা পুরুষালী মুখাবয়বে যেন একটা অস্বাভাবিক উজ্জ্বলতা। নওরিন তার বলে ওঠা কথা শোনামাত্র যেন বেশ অবাক ভঙ্গিতে তাকালো। সত্যি? ওইগুলো খাবো আমি? আপনি নিয়ে যাবেন? তার উচ্ছ্বাসমাখা কণ্ঠস্বরে আরহাম ঠোঁটজোড়া চেপে হাসে। চলুন নিয়ে যাই। নওরিন বিস্ময়বিভূত হয়। আরহাম ততক্ষণে তার জড়ানো হাতটা ধরে সামনের উদ্দেশ্যে হাঁটা দিয়েছে। তা আবিষ্কার করে সহসাই হেসে উঠল সে। নির্মল নির্ভেজাল হাসি। তার হৃদয় অভ্যন্তরে কেমন এক দুলুনির সৃষ্টি হয়। আনকোরা নিখাদ অনুভূতিটার অস্তিত্ব অনুভব করে। মনে পড়ে এভাবে কতদিন প্রাণ খুলে হাসেনি সে। জায়গাটা জনাকীর্ণ। হসপিটাল কলেজ অফিস সকল কর্মব্যস্ত মানুষজনের আনাগোনায় টইটুম্বুর। কলেজ ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে উৎফুল্ল ভঙ্গিতে দলবেঁধে স্ট্রিট ফুডের দোকানগুলোয় ভিড় জমিয়েছে। তারা দুজনে ঠিক হাওয়াই মিঠাইওয়ালার অস্থায়ী ছাউনিটার সম্মুখে এসে দাঁড়ালো। লোকটা তাদের উপস্থিতি পরখ করে বিশাল শোকেসটার মধ্যে নজর দিয়ে দায়সারা কণ্ঠে জিজ্ঞেস করল। কয় প্যাকেট দেব স্যার? আরহাম প্রশ্ন শুনে নওরিনের দিকে তাকায়। মেয়েটি মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। প্রত্যুত্তরে আরহামও একগাল হাসল। যতগুলো আছে প্যাক করুন। অসম্ভব, এতগুলো আমি খেতে পারবো না। নওরিনের বাঁকা দৃষ্টি। সে ত্রস্ত ভঙ্গিতে পরক্ষণেই বলে উঠল, আঙ্কেল 2টা দিন। দোকানি লোকটা পুনরায় হাসি হাসি মুখ করে হাত বাড়িয়ে হাওয়াই মিঠাইয়ের প্যাকেট দুটো এগিয়ে দিল। নওরিন ঠোঁট দুটো কিঞ্চিত উল্টে একবার পাশে তাকিয়ে চটপট হাতে নিল তা। আরহাম তা অবলোকন করে তৎক্ষণাৎ ওয়ালেট থেকে বড় নোটটা দোকানিদের দিকে বাড়িয়ে দেয়। লোকটা ছোট বাক্সটা হাতড়িয়ে বেশ কিছুক্ষণ পর কয়েকটি নোট বার দুয়েক গুণে আরহামকে উদ্দেশ্যে করে দিতে উদ্যত হতেই একটা ভারী স্পষ্ট গলায় দ্বিমত ছড়ে আরহাম। রাখুন। খুব বেশি টাকা না। লোকটা কিছুটা হকচকিয়ে বেশ আপত্তি করল কিছুক্ষণ। তার চোখ মুখে প্রবল দ্বিধা। স্যার, থাক। আমি এত টাকা রাখতে পারবো না। অন্যায় হবে খুব। দাম তো সামান্য, আপনি এত টাকা। আরহাম মুখাবয়বটাতে সামান্য কাঠিন্যতা আনল। দোকানিদের বাড়িয়ে দেওয়া হাতটা সাগ্রহে ধরে তার দিকে ফিরিয়ে দিল। ভাবুন আপনার কোনো ছেলে দিয়েছে এটা। আহামরি কিছু নয়। প্লিজ। বেশ কিছুক্ষণ মৃদু বাকবিতণ্ডার পর অবশেষে লোকটি টাকাটা রাখতে রাজি হয়। নওরিনের দুহাতে হাওয়াই মিঠাইয়ের ফিনফিনে প্যাকেটটা ধরে আরহামের দিকে মুগ্ধ চোখে তাকায়। ব্লেজারের নিচে সাদা শার্টের ফর্মাল লুকে কি আকর্ষণীয় লাগছে তাকে। চালচলনের ভারত্ব সেই পুরুষসুলভ সৌন্দর্যকে যেন বহুগুণে পূর্ণতা দিয়ে দিয়েছে। এবং মানুষটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত মনের গহীন থেকে কেমন আচ্ছন্ন ভাব এসে পড়ে। আরহাম তার দিকে এবার নজর নিবন্ধ করল। আর কি চাই? দ্রুতগতিতে মাথা নাড়িয়ে নাসূচক শব্দ করল সে। আর কিচ্ছু না। ফুসকা অর কোল্ড থিংস? এবার যেন বেশ জহুরি দৃষ্টিতেই নওরিন আরহামের দিকে তাকালো। দূরে থেকেও যার রুটিনবদ্ধ কঠোর নিয়মে তার শ্বাসরোধ হয়ে আসত তার মুখ থেকে অনায়াসে মেলে দেওয়া অপশনগুলোয় কর্ণপাত করে এক প্রকার চোখ কপালে উঠছে তার। তবে মনের ভাবটা সম্পূর্ণ চাপা দিয়ে কিছুটা গদগদ হয়ে শুধালো সে। ফুসকা খেতে চাই। তাদের দুধাপ পরেই স্টলটা। উপচে পড়া ভিড়। আরহাম সেদিকে লক্ষ্য করে পরপর শুধালো। গাড়ি লক করা? রিকশায় ডাকি তবে? সামনের দোকানগুলোয় ভিড় কম। নওরিন আরক্ত দৃষ্টিটা ভিন্ন দিকে ঘুরিয়ে মাথা নাড়ল পরপর। আরহাম তার নীরবতায় খেয়াল করে মুচকি হাসে। প্রায় নিকটবর্তী ফুটপাতের কোণে অপেক্ষমান রিকশাওয়ালাটাকে উদ্দেশ্য করে ডাকে। রিকশাটা এগিয়ে প্রায় তাদের সম্মুখে থামতেই আরহাম সামনের দিকে হাতটা উঁচিয়ে গন্তব্য দেখায়। ঘড়িটায় একবার নজর বুলিয়ে পেছনে দাঁড়ানো নওরিনের হাত দুটো ধরে সামনে এনে ইশারা করে উঠে বসার জন্য। সম্পূর্ণ ঠিকঠাকভাবে বসার পর সেও উঠে বসে পাশে। হ্যাঁ, অল রাইট মামা, চলুন এবার। রিকশাওয়ালা নির্দেশ পেয়েই গন্তব্যের দিকে চোখ মেলে প্যাডেল ঘুরানোর গতিটা বাড়ালো। আপনি কখনো কোনো মেয়ের সাথে উঠেছেন রিকশায়? এই যে আমার বউয়ের সঙ্গে উঠলাম। নওরিন অনুভব করে কোমরে একটা শক্তপোক্ত হাতের আষ্টেপৃষ্ঠে জড়ানো দৃঢ়চাপ। বা কাঁধটা ঠিক আরহামের বুকের সাথে এসে ঠেকেছে। তার মুখে হাসটা প্রসারিত হলো। নিশ্চিতভাবে অনুমান করতে পারছে সে আরহামও তার সাথে হাসছে। সেই হাসির মৃদু শব্দ তার কানে এসে লাগছে।